রাত প্রায় ১১টা বেজে গেছে। অফিসের বসের প্যারায় মনে হয় আজকে চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাই। কিন্তু মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে অনেকটা রাগ, অভিমান আর ইচ্ছেগুলো নিজের হাতে কুরবানি দিতে হয়। মাস শেষে পরিবার আশায় চেয়ে থাকে তার সন্তান কিছু টাকা পাঠাবে। কালকে অফ ডে, অফিসের নিচে দাঁড়িয়ে এদিক সেদিকে তাকিয়ে রিক্সা খুঁজতেছি। অবশেষে একটা রিক্সা পেয়ে ডাক দিলাম, এই মামা, যাবে? রিক্সাওয়ালার সম্মতি পেয়ে আর দেরি না করে রিকশায় উঠে বসলাম। বাসে যেতে কিছুটা নির্জন রাস্তা পাড়ি দিতে হবে। শুনেছি রাতে এদিকে দিয়ে যাওয়ার সময় মানুষকে আটক করে সব টাকা পয়সা ছিনতাই করা হয়। আমার কাছে এমন কিছু নেই জানিয়ে তাদের কোনো কাজে আসবে। রিক্সাওয়ালা সামনের দিকে যাচ্ছে আর আমি মনে কোনো ভয় না নিয়ে রিকশায় বসে মিষ্টি বাতাস উপভোগ করছি। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে রিকশার সামনে দাঁড়ালো। কি ব্যাপার, আপনি রিকশার সামনে এভাবে রাস্তা আটকে দাঁড়ালেন কেন? আমাকে একটু হেল্প করুন প্লিজ। মেয়েটার কণ্ঠ শুনে মনে হচ্ছে অনেকটা ভয় পেয়ে আছে। নতুন শাড়িতে বসে যে হাঁপিয়ে হাঁপিয়ে কথাগুলো বলছিল। কি হয়েছে আপনার? এখন সময় নেই, কিছু লোক আমার পিছনে তাড়া করেছে। প্লিজ আমাকে একটু আপনার রিকশায় নিয়ে চলুন। কোথায় যাবেন আপনি? পরে বলবো, এখন আমার এখানের থেকে যেতে হবে। আমি মনে মনে কিছুটা ভাবনায় পড়ে গেলাম। মেয়েটা আবার ছিনতাইকারীদের দলে নেই তো? নতুন শাড়ি পরে বসে যে আছে। আপনি কিছু ভাবছেন মনে হচ্ছে। প্লিজ না করবেন না প্লিজ। আচ্ছা, আসুন আমার সাথে। আমি রিকশার একপাশে সরে মেয়েটাকে বসতে বললাম। মেয়েটা তাড়াহুড়ো করে আমার পাশে বসে রিকশাওয়ালাকে বলল, মা একটু তাড়াতাড়ি যান প্লিজ। আপনি কি বিয়ের আসন থেকে পালিয়ে এসেছেন নাকি? হুম। কেন? মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো। আমার চাচু একটা অমানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আপনার মা বাবা নেই? না, আমি যখন খুব ছোট্ট তখন তারা দুইজনেই মারা যায়। আচ্ছা, ভয় পাবেন না, ওরা আর আপনাকে খুঁজে পাবে না। অনেকটা পথ এসে পড়েছি আমরা। আপনি ওদেরকে চিনেন না, যেমন করে হোক আমাকে খুঁজে বের করবেই। যেহেতু আপনাকে জোর করে বিয়ে দিতে চাই, তাহলে পুলিশের কাছে গেলেন না কেন? পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। চাচ্চু টাকা দিয়ে সব কিছু ঠিক করে নিবে। কিন্তু আপনাকে জোর করে বিয়ে দিতে চাই কেন? টাকার কারণে। টাকার কারণে? সঠিক বুঝতে পারলাম না। কথাটা সঠিকভাবে শোনার আগেই রিকশা দাঁড়িয়ে গেল। হয়তো আমার ঠিকানায় পৌঁছে গেছি। রিকশা ভাড়া দিয়ে আমি ভাবছি মেয়েটা এখন কোথায় যাবে। তার কথাগুলো শোনা খুব জরুরি। অবশেষে একটা ফাঁকা জায়গায় দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। সামনে দিয়ে ছোট একটা নদী বেয়ে গেছে, আর এদিকে মাটিতে সবুজ ঘাস। প্রকৃতির মিষ্টি বাতাসে প্রাণ জুড়ে যাচ্ছে। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, এবার বলুন, আপনাকে কেন জোর করে বিয়ে দিতে চাই? আমি ছোটবেলা থেকে দেখেছি চাচ্চুর কারণে সংসারে অশান্তি লেগেই থাকতো। কখনো নেশা অবস্থায়, কখনো জুয়া খেলে হেরে গিয়ে কাকিমার উপরে অকারণে হাত তুলতো। আব্বু আম্মু মারা যাওয়ার পরে সব কিছু বিক্রি করে দিয়েছি। এখন একটা চরিত্রহীন লোকের কাছ থেকে টাকা নিয়ে তার সাথে জোর করে বিয়ে দিতে চাচ্ছে আমাকে। বুঝতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। কেন? এই সময় আমার বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। দেখুন, আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য ছিল। মেয়েটা আমার কথা শুনে একটা দীর্ঘ শ্বাস নিল। আমি আবারও বললাম, এবার তাহলে কোথায় যাবেন? পরিচিত কোনো মানুষ আছে আপনার? তেমন কোনো পরিচিত মানুষ নেই, আর যারা আছে তাদের বাসায় এতক্ষণে আমাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছে তারা। তাহলে কোথায় যাবেন? এখানে বসে রাতটা কাটিয়ে দিব। সকাল হলে দু চোখ যেদিকে চাই সেদিকেই চলে যাব। এটা কেমন কথা? আপনি একটা মেয়ে হয়ে একা একা এখানে বসে থাকবেন? তাছাড়া আর কোথায় যাব? কিছুটা চিন্তায় পড়ে গেলাম। রিকশায় না হয় বসতে দিয়েছিলাম, কিন্তু বাসায় কিভাবে নিয়ে যাব? এমনিতে ব্যাচেলর থাকি, তার মধ্যে একটা মেয়েকে আমার রুমে দেখলে মানুষ কী ভাববে? কিন্তু এখানে মেয়েটাকে একা রেখে যাওয়া ঠিক হবে বলে মনে হয় না। অনেক রাত হয়ে গেছে, আপনি এখন চলে যান। একটা কথা বলবো? হ্যাঁ বলুন।
আমি তো ব্যাচেলর থাকি। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার সাথে যেতে পারেন। কিন্তু যদি আপনার সমস্যা হয়? সমস্যা তো একটু হতেই পারে, কিন্তু আপনার এখানে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে চলুন, যা হবে পরে দেখা যাবে। হয়তো কিছুটা অসহায় হয়ে একটা অচেনা মানুষের বাসায় থাকতে রাজি হয়ে গেল মেয়েটা। রাত অনেকটা গভীর হয়ে গিয়েছে, সবাই এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে। আমার পাশে পাশে মেয়েটা হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনার নামটা জানা হলো না। আমার নাম সায়রা। আমার নাম তানভীর। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার জন্ম সিরাজগঞ্জে, ওখানেই পুরো পরিবার থাকে। বিয়ে করেননি? এখনও মনের মতো কাউকে পাইনি, তাই বিয়ের সাবজেক্টটা একটু পাশে রেখে দিয়েছি। সায়রা এতক্ষণে একটু মিষ্টি হাসি দিল মনে হচ্ছে। কথা বলতে বলতে দুজনে বাসার নিচে পৌঁছে গেলাম। দারোয়ান দেখি নাক ডেকে ঘুমাচ্ছে। গেটের বাড়ি থেকে ডাক দিলাম, করিম চাচা। দরজাটা খুলে দিয়েই বলল, তানভীর, বাবা বিয়ে করেছো আর খালি হাতে এসেছো? না বাবা, মিষ্টি ছাড়া তো ভিতরে যেতে দেব না। না চাচা, আপনি যা ভাবছেন তা না। সেটা না তাহলে কি বাবা? বউ সেজে নিয়ে এসেছো, এখন নিশ্চয়ই বলবে তুমি বিয়ে করনি। হ্যাঁ চাচা, মেয়েটা বিপদে পড়েছে তাই সাথে নিয়ে এসেছি। তুমি বললে তো বিশ্বাস করবো না বাবা। মিষ্টি নিয়ে আসো, না হয় টাকা দাও, মিষ্টি কিনে সবাইকে খাওয়াবো। চাচা আপনি বোঝার চেষ্টা করুন, মেয়েটাকে বিয়ে করিনি আমি। বিয়ে করনি? তাহলে মেয়েটা বউ সেজে আছে কেন? আর তোমার সাথেই বা কি করছে? আমি করিম চাচাকে সব কিছু খুলে বললাম। করিম চাচা শুনে আমাকে বলল, আচ্ছা বাবা, তুমি তাহলে তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে ভেতরে যাও, যদি কেউ দেখে ফেলে তাহলে ঝামেলা হতে পারে। এই যে 500 টাকা দিচ্ছি, এটা রেখে দিন। কি বলো বাবা? আমার টাকা লাগবে না। যদি আমার নিজের মেয়ে বিপদে পড়তো তাহলে তোমার মতো কেউ সাহায্য করতো। তুমি টাকাটা নিজের কাছে রেখে দাও। আচ্ছা আমি তাহলে গেলাম। আচ্ছা সাবধানে যাও, তুমি চিন্তা করো না, কেউ কিছু জানতে পারবে না। এবার কেউ দেখে ফেলার আগে তুমি তাড়াতাড়ি চলে যাও। করিম চাচা নিজের ছেলের মতো দেখেন আমাকে। অনেক সময় আমার কাছে মনের কথাগুলো বলে। আমি শাড়িকে নিয়ে খুব সাবধানে রুমে চলে গেলাম। দরজাটা লাগিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে বললাম, বাঁচা গেল। আপনি এখানে থাকেন? হ্যাঁ, এটাই গরিবের থাকার জায়গা। ওইদিকে বারান্দা নাকি? কথাটা বলেই লাফ দিয়ে বারান্দার দিকে পা বাড়াতে শুরু করলো সায়রা। আমি বললাম, এই একদম না, কি? ওখানে একদম যাওয়া যাবে না। যদি কেউ দেখে তাহলে সমস্যা হতে পারে। এত রাতে আমাকে দেখার জন্য মানুষ কি বারান্দায় দাঁড়িয়ে আছে নাকি? দেখুন, অনেকটা সাবধানে থাকতে হবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমার অনেক ক্ষুধা পেয়েছে, রান্না করতে হবে। এখন রান্না করতে করতে সকাল হয়ে যাবে, তাহলে খাবেন কখন? এখন খালি পেটে ঘুম ধরবে বলে মনে হয় না। তাছাড়া রাত হলে সমস্যা নেই, কালকে অফিস বন্ধ। আচ্ছা আপনি একটু বিশ্রাম নিন, আমি তাহলে রান্না করে দিচ্ছি। আপনি পারবেন? আমাকে দেখে কি মনে হয় রান্না করতে জানি না? সেটা বলতে চাইনি। খেতে পারবেন, এতটা খারাপ রান্না করি না। তাছাড়া চাচ্চুর বাড়িতে বড় হয়েছি, ছোট থেকে সব কাজ আমাকেই করতে হতো। হুম। একটু কাপড়গুলো চেঞ্জ করার দরকার ছিল, খুব বিরক্ত লাগছে। কিন্তু আমার বাসায় তো মেয়েদের কোনো কাপড় নেই। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমার কাপড় পরতে পারেন। আচ্ছা এগুলোই দিন তাহলে। সায়রা আমার থেকে একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। সকালের খাবারের টাকা বাঁচিয়ে দুপুরে চা বিস্কুট দিয়ে নাস্তা করে রাতে কতদিন না খেয়ে জীবন পার করার নামই হচ্ছে ব্যাচেলর জীবন। এই বয়সে এসে বইয়ের আর টাকার অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সারাদিন অফিসে এসে শরীরে ক্লান্তি নিয়ে রান্না করতে কষ্ট হয়ে যায়। মানুষ বলে জীবনের প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়। হয়তো স্কুল জীবনের রিলেশনটা ভুল মানুষের সাথেই হয়েছিল। না পাওয়া ভালোবাসা আর মিথ্যে স্মৃতি নিয়ে কলেজ জীবনটা পার করে দিয়েছি। এখন পরিবারের হাল ধরতে ঢাকায় এসে ছোট একটা চাকরি করে জীবন পার করতে হচ্ছে। একটু পরে সায়রা আমার কাপড় পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে। মিথ্যে বলছেন তাই তো? না, সত্যি বলছি। আচ্ছা
আমি তাহলে রান্না করে আনছি, আপনি একটু অপেক্ষা করুন। আমি রান্না করার সব জিনিস দেখিয়ে দিলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ অপেক্ষা করতেই সায়রা আমাকে এসে বলল, উঠে বসুন, রান্না হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি করে হলো? নুডলস রান্না করেছি, এখন এটা খেয়ে শুয়ে পড়ুন, কালকে ভালো কিছু রান্না করব। আমি নুডলস খেয়ে হাত ধুয়ে আসলাম। নুডলস খেয়ে মনে হলো সায়রা অনেক ভালো রান্না করতে পারে। ঘরে তো একটাই খাট, আপনি তাহলে বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। কি বলছেন? আমার আপনার সাথে ঘুমাতে কোনো সমস্যা নেই, তাছাড়া নিচে শুয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু আপনি আমার সাথে। কোনো সমস্যা নেই, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি পাশে গিয়ে শুয়ে পড়ছি। বিছানার এক পাশ দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে সায়রা আমার পাশে শুয়ে পড়ল। মনে মনে ভাবছি, কেউ যদি দেখে আমার রুমে একটা মেয়ে আছে তাহলে অনেক কিছু ভাবতে পারে। রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা রিসিভ করে দেখি বাড়ি থেকে মা ফোন করেছে। কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এখনো ঘুম থেকে উঠিসনি? না, আজকে অফিস বন্ধ। তাই বলে না খেয়ে ঘুমাবি নাকি? এই তো এখন উঠব। আচ্ছা, উঠে তাহলে খাওয়া দাওয়া কর। বাবা কেমন আছে? তোর বাবা ভালো আছে। আচ্ছা, তাহলে পরে ফোন করছি। আচ্ছা। ফোনটা কেটে দিয়ে উঠে বসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। সাড়ের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম এখনও ঘুম পাড়ছে। আমি ডাক না দিয়ে রান্না করার জন্য সব কিছু তৈরি করলাম। কিছুক্ষণ পরে সায়রা আমাকে পেছন থেকে বলল, আপনি কখন উঠেছেন? এই তো একটু আগে। আমাকে ডাক দিলে পারতেন। ভাবলাম ঘুমটা নষ্ট করা ঠিক হবে না। আপনি যান, আমি করে দিচ্ছি। না, আমি করি, আপনি ফ্রেশ হয়ে নিন। আমি অনেক বলার পরে কোনো কাজ হয়নি। সায়রা আমাকে সরিয়ে দিয়ে নিজেই রান্না করতে শুরু করলো। আমি খাওয়া শেষ করে সায়রাকে বললাম, আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসব, আপনি একদম ভয় পাবেন না কিন্তু। হুম। আমি সায়রাকে রুমে রেখে বাড়ি থেকে তালা দিয়ে চলে গেলাম। গেটে করিম চাচা বলল, বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ চাচা, সব ঠিক আছে, কিন্তু মেয়েটার জামা কাপড় নাই, তাই একটু বাইরে যাচ্ছি কিছু কাপড় কিনতে। টাকা আছে? কিছু টাকা আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা বাবা, যদি টাকা লাগে আমাকে বলবে কিন্তু। আচ্ছা চাচা। একটা বন্ধ ঘরে অচেনা মেয়ে হয়তো ভয় পেয়ে যাবে, তাই কিছু কাপড় কিনে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। সায়রা কাপড়গুলো দেখে বলল, আপনি এতগুলো জামা আনতে গেলেন কেন? আপনার তো থাকতে হলে কিছু কাপড় লাগবে, এখন এগুলো দিয়ে চালিয়ে নিন, পরে বেতন হলে কিছু ভালো কাপড় দিয়ে দিব। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তারপর সায়রা কান থেকে ঝুমকা খুলে দিয়ে বলল, আমার মায়ের শেষ স্মৃতি, এটা আপনি বিক্রি করে দিয়েন। এটা আমার নেওয়া ঠিক হবে না, আপনার কাছে রেখে দিন। প্রায় 1 মাস পার হয়ে গেল। একদিন অফিস থেকে বাসায় ফিরে খাওয়া শেষ করে শুয়ে আছি। হঠাৎ দরজার ঠকঠক শব্দ শুনে বুকটা কেঁপে উঠল। সায়রা আমার দিকে একটুখানি কাছে এসে কিছুটা ভয় পেয়ে বলল, কে এসেছে? জানি না, এখন আবার কে আসতে পারে। এখন কি হবে? আপনি এখানে থাকুন, আমি দেখছি কে হতে পারে। আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে জানতে চাইলাম, কে? বাইরে থেকে আওয়াজ আসলো। বাবা, আমি করিম চাচা বলছি, দরজাটা খুলে দাও। আমি দরজাটা খুলে দিতেই করিম চাচা ভেতরে আসলো। তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দিতেই করিম চাচা বলল, খবরের কাগজ দেখো না নাকি? কেন চাচা, কি হয়েছে? এই যে দেখো। করিম চাচা আমাকে খবরের কাগজটা হাতে দিতেই চোখ পড়ল সায়রার ছবি খবরের কাগজে ছাপানো হয়েছে এবং নিচে লেখা, কেউ অপহরণ করেছে সায়রাকে। সায়রা আর আমি দেখে অবাক হয়ে গেলাম। এখন তাহলে কি করব চাচা? এখন কেউ জানার আগে আমার মনে হয় তোমার ওকে বিয়ে করা দরকার। কি বলেন চাচা? মা বাবাকে না জানিয়ে কিভাবে বিয়ে করব? পুলিশ চারদিকে মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে, এখন এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। মা, তুমি কি তানভীর বাবাকে বিয়ে করতে পারবে?
হ্যাঁ, ওনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। এখন তাহলে বাকিটা তুমি ভেবে দেখতে পারো, তবে হাতে খুব বেশি সময় নেই। আমি তাহলে আসি। করিম চাচা চলে গেলাম। সায়রা দেখতে অনেকটা ভদ্র এবং সুন্দর একটা মেয়ে, কিন্তু মা বাবাকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে না। এদিকে বিপদ খুব কাছে এসেছে। অবশেষে করিম চাচাকে সাক্ষী রেখে সায়রাকে বিয়ে করলাম। তারপর পুলিশের কাছে গিয়ে আমরা উল্টো তার চাচার নামে এফআইআর করলাম। বাসর ঘরে সায়রাকে দেখে আমি চোখ সরাতেই পারছি না। হালকা সাজে সায়রাকে অসাধারণ সুন্দর লাগছে। সায়রা আমাকে বলল, ধন্যবাদ আপনাকে। আবার ধন্যবাদ কেন? আপনি আমার অগোছালো জীবনটা আপনার জীবনের সাথে জড়িয়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এই জন্য। তোমার মতো একজন সুন্দরী মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের বিষয়। সায়রাকে বুকে নিয়ে রাত ভরে আদর করলাম। বাড়িতে ফোন করে বললাম এই বিষয়ে। মা বাবা দুজনেই মেনে নিয়েছে। অবশেষে সায়রাকে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। সায়রাকে দেখে আমার পরিবারের পছন্দ হয়েছে। এদিকে পুলিশ সব সত্য বের করে সায়রার চাচাকে আইন অনুযায়ী শাস্তি দিয়েছে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।